নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। আশাপূর্ণা দেবীর উপন্যাস সব সাধক আজ শেষ অংশ পড়া শুরু করছি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আর নাটকের আসল নায়ক রাজা শশীশেখর সমাদ্দার বাহাদুর, যার প্রাণপ্রিয়ার প্রাণতুল্য অলঙ্কারটি খোয়া গেছে, তিনি কি অবস্থায়, তার কি প্রতিক্রিয়া? তার প্রতিক্রিয়াটা আশ্চর্য। তিনি কথাটা শোনা মাত্র একবার বক্তার মুখের দিকে এবং ঘরটার চারদিকে পাথরের চোখে তাকিয়ে দেখে শান্ত গলায় বলেছেন, কাউকে যেন বাড়ি থেকে ছাড়া না হয়। আর যখন বক্তা জ্যোতিশেখর বলেছে সে সার্কুলার আগেই জারি করা হয়েছে, তখন তিনি হাত নেড়ে ওর কথা থামিয়ে দিয়ে বলেছেন, আমায় একটু একা থাকতে দাও। অতএব তিনি তদবধি একা বসে একের পর এক চুরুট ধ্বংস করে চলেছেন। ঘর ধূম্রলোক হয়ে উঠেছে। অসময়ে অমন ধোঁয়া খাওয়া শশীশেখরের পক্ষে প্রায় আশ্চর্য ঘটনা। আজ ব্রজরাজ কলপের শিশি আর সন্ধ্যা নিয়ে ফিরে গেছে। খবরের কাগজের লাট খোলা হয়নি। কেউ কেউ আসছে আর উঁকি মেরে ফিরে যাচ্ছে। উনি কি আর স্নান করবেন না, খাবেন না? এ কি অশুভ অশান্তিময় জন্মদিন উদযাপিত হলো এবার? অথচ এবারে আয়োজন বেশি হয়েছিল। হয়তো আড়ালে গুড়গুড়ে মুখে যা ব্যক্ত করে ফেলেছিল, শশীশেখরের নাতিদের মধ্যে অব্যক্ত হয়ে সেই চিন্তাটাই কাজ করেছে। হয়তো এই শেষ। যদিও শশীশেখর এখনও সোজা সতেজ, যদিও তার গায়ের চামড়া এখনও সিল্কের মতো, হাতের চেটো মখমলের মতো, আর রং পাকা বেদানার দানার মতো, এবং খাওয়া দাওয়া যুবকের অধিক, তবু আয়ুর তো একটা সীমারেখা আছে। মনের জোর, প্রসাধনের পরিপাট্য, নকল দাঁত, চুলে কলপ এসব দিয়ে বয়সকে চাপা দিয়ে রাখা যায়, কিন্তু আয়ু তো ঘড়ি কাঁটা মেনে চলে, চিত্রগুপ্তর ঘড়ির কাঁটা। অনুরাধা একদিন হেসে হেসে বলেছিল, সাদা চামর মতো চুলদাড়িওয়ালা দাদুই তো ভালো দাদু। আপনার দাড়ি থাকলে আর চুলদাড়ি সাদা হলে ঠিক রবীন্দ্রনাথের মতো দেখতে লাগতো। আপনি কেন দাড়ি কামান আর ব্রজদার শিশির সন্ন্যার কবলে পড়েন? শশীশেখর বিরক্ত হননি, বলেছিলেন, কেন জানিস ভাই, যেতে যে বড্ড বিলম্ব ঘটে যাচ্ছে। ওই শ্বেত মর্মর মূর্তি দিয়ে গিয়ে দাঁড়ালে রানী সুধাহাসিনী দেবী যদি চিনতে না পারেন, যদি বলে বসেন, ছি ছি তুমি আবার কে, তাহলে? তাই চেহারাটাকে চেনার যোগ্য করে রাখবার চেষ্টা করি। তার মানে চেষ্টা করেন অন্য কিছুর জন্যে নয়, ঠাকুমার কথা ভেবেই। অতএব যাওয়াটা যে এগিয়ে আসছে এটা মনে পড়ে যাচ্ছে সকলেরই। শেষের ঘণ্টা বেজে এসেছে, তাই এবার সমারোহ অধিক। অথচ এই বারই সব ক্লেদাক্ত করে দিয়ে গেল একজনের লোভের থাবা। নায়কের খবর তো জানা গেল, যিনি নিজের চারিদিকে ধূম্রজাল রচনা করে আবৃত হয়ে বসে আছেন, কিন্তু এই অপরাধমূলক নাটকের মূল আসামির খবর কি? তাকেও তো আলোয় দেখা যাচ্ছে না, কিন্তু তাকে তো আসামির মতো দেখাচ্ছে না। এই দিবাদ্বিপ্রহরে অন্ধকার ঘরে দাঁতে দাঁত চেপে বসে সে ভাবছে, কি উপায়ে এই অপমানের প্রতিশোধ নেওয়া যায়। ভেবেছে কি এরা? ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যেন সুতোপাকেই চোর সাব্যস্ত করছে। এমনকি অনুরাধাকে যখন বলতে গিয়েছিল, তোমার রাজা দেওয়ারের হুকুম তো মানতে পারা যাবে না অনুরাধা, আমায় আজ যেতে হবে, দাদাকে জানানো আছে, তখন অনুরাধা বিরস মুখে নিরস গলায় বলেছিল, তা বললে চলবে কেন? তোমার জন্যেই তো আর আইন আলাদা হয়ে যাবে না। আমাকে সন্দেহ করছিস তোরা? তোমায় আমায় বলে নয়, সন্দেহ তো করতেই হবে কাউকে। চুরি যখন গেছে, আমাকেও সন্দেহ করতে পারে তোমার বন্ধু বলে, তার মানে আমি আসামি? ওসব কথা আমি জানি না, আমার মাথা ছিঁড়ে পড়ছে বলে চলে গিয়েছিল অনুরাধা, আরও একটি ছোট্ট হুল ফুটিয়ে। যে নিয়েছে তাকে কিন্তু বোকাই বলতে হবে। নৈবেদ্যের চূড়োর সন্দেশটা তুলে নিলে আগেই চোখে পড়ে। এসব গাইয়া প্রবাদ প্রবচন অনেক শিখে ফেলেছে অনুরাধা এই বছরে। যতই এদের সব কিছু অরুচিকর মনে হোক, আপিংয়ের ধোঁয়াতেও ঝিমুনি আসে। দাদাকে একটা টেলিগ্রাম করব, পুলিশ নিয়ে চলে আসতে বলবো আমায় অকারণ আটকে রেখেছে, রাজাদের রাজগিরি বেরোয় তাহলে। কিন্তু ইস, দাদা তাহলে কি বলবে? কি করে মুখ দেখাবো দাদার কাছে? 100 বার বারণ করেছিল দাদা এখানে আসতে, বলেছিল রাজা রাজরার বড় গোলমেলে জীব টুপু, জানিস না, বড় পিরিতির বালির বাঁধ।
ক্ষণে হাতের দড়ি, ক্ষণে চাঁদ। হয়তো বলল, নয়তো বলল না, কি দরকার? এখন বিপদে পড়ে সেই দাদাকে পুলিশ নিয়ে আসতে বলবে সুতপা? ছি ছি, না, জোর নিজেকেই খাটাতে হবে। আশ্চর্য, বাড়িতে এত দাসদাসী, এত বহিরাগত আত্মীয়, যাদের নাকি অনুরাধা বছরে এই একবারই মাত্র দেখতেই পায়, তাদের সকলকে ডিঙিয়ে চোর সন্দেহ করতে আসা হলো সুতপাকে? ভাবা যায় না, বিশ্বাস হয় না। কর্তা কি করছেন? কর্তা রাজা বাহাদুর, যিনি নাকি আমার প্রেমে পড়ে বসেছিলেন, তিনিও কি ওই ছোট কুমারের দাপটে বোবা হয়ে বসে আছেন? বলতে পারছেন না? এই তোরা কাকে কি বলছিস? আমি কি তেড়ে গিয়ে বলবো? এই আপনার জন্যেই, আপনার আদিক্ষেতার জন্যেই আমার এই অপমান। কে বলেছিল আপনাকে স্নেহপাত্রীর উপর সোহাগ দেখাতে? আমায় আটকে রাখবেন? রাখুন তো দেখি। ছটফটিয়ে ঘর থেকে বেরিয়ে এলো সুতপা। সামনেই পরম শত্রুর মুখ। রাগে শরীর জ্বালা করে উঠল। এই ছোট লোকটা এসে পর্যন্ত সুতপাকে অপদস্থ করে চলেছে। শত্রু বলল, যাক, ঘর থেকে বেরিয়েছেন, ডাকাডাকি করতে হলো না। আপনার সঙ্গে একটু দরকার ছিল। আমার সঙ্গে আবার কি কথা? রুক্ষ গলায় বলে সুতপা। জ্যোতিশেখর চালাকি খেলে। ওই রুক্ষতার সামনে নিজের কাঠিন্য সংবরণ করে নিয়ে আশ্চর্য মোলায়েম গলায় বলে, দরকার না থাকলে আর বিরক্ত করতে আসবো কেন বলুন? বাড়িতে কি ঘটনা ঘটেছে শুনেছেন বোধহয়? সুতপা কঠিনভাবে বলে, শুনেছি। তাহলে বুঝতেই পারছেন আমরা কতটা নিরুপায়। ওহ, নিরুপায়? সুতপার চোখে আগুন জ্বলসে ওঠে। সেই নিরুপায়তার যুক্তিতে আমায় আটকে রাখতে চাইছেন? শুধু আপনাকে কেন? জ্যোতিশেখরের স্বরে আরও পালিশ। দেখছেন তো সকলকেই। তাদের কথা বাদ দিন, তারা রাজবাড়ির আত্মীয়, যতদিন ইচ্ছে থাকতে পারেন। সুতপার স্বরে বিদ্রুপ। রাজবাড়ির রসুইখানার ভালো মন্দ খাইয়ে মোটা করে ফেরত দিতে পারেন। আমায় আটকে রাখবার কোনো অধিকার নেই আপনাদের। সুতপার মুখটা আগুনের মতো দেখাচ্ছে। সুতপার অস্নাত চেহারায় একটা তীব্র রুক্ষতা। সেই রুক্ষতার সঙ্গে বলে, আপনারা যদি আমাকেই চোর বলে সন্দেহ করে থাকেন, ডাকুন পুলিশ আর খবর দিন আমার বাড়িতে। জ্যোতিশেখর ওই অগ্নিমূর্তির দিকে তাকিয়ে আর পালিশ রাখতে চেষ্টা করে না, কঠিন হয়। বলে, পুলিশে খবর দেবার কথা যে আপনি নিজে থেকেই বলবেন তা জানতাম। অপরাধ বিজ্ঞান এই কথাই বলে। বেশি জোরালো ভাষায় যে অস্বীকার করে, বুঝতে হবে তার মধ্যেই অপরাধবোধ। নার্ভাস নেশি তাকে চিৎকার করায়, এলোমেলো কথা বলায়। কিন্তু আমি চাইছি পুলিশ পর্যন্ত না গড়িয়ে ব্যাপারটা যাতে এমনি মিটে যায়। এমনি মিটে যায়? সুতপা তীক্ষ্ণ গলায় বলে, এমনি মিটে যাবে মানে? মানে খুবই সোজা। গোলমালের ভয়ে যদি জিনিসটা যে নিয়েছে ফেরত দেয়। ও, তা এই প্রস্তাবটা সকলের কাছেই পৌঁছেছে? না সুতপা ভট্টাচার্যই প্রথম? প্রথম দ্বিতীয় বলে কিছু নেই, একজনকে তো প্রথম হতেই হবে। যাক, বাধ্য হয়েই বলতে হচ্ছে। দয়া করে যদি এ ঘরের জিনিসপত্রগুলো একবার দেখতে দেন। সুতপা, এত বড় অপমানটাও সহ্য করলে তুমি? নিজেকেই নিজে প্রশ্ন করে সুতপা। ফেটে পড়ছো না? চেঁচিয়ে উঠছো না গেট আউট বলে? কিন্তু না, বড্ড বেকায়দায় পড়ে গেছো তুমি সুতপা। কার বাড়িতে দাঁড়িয়ে কাকে গেট আউট করবে? তবে তুমি যা বলতে পারো তাই বলো। তাই বলে সুতপা। অত ঘুরিয়ে বলার কিছু নেই। সোজা কথায় বলুন, সাজ করতে চান, এই তো? তবে আমার সোজা কথাটাও শুনে রাখুন, পুলিশের লোক ছাড়া অন্য কাউকে আমার জিনিস সাজ করতে আমি দেব না। আমার ঘর বলতে যাচ্ছিল, সামনে নিল, বলল জিনিস। সুতপার কণ্ঠস্বর ইস্পাতের মতো। এই গলা দিয়ে গতকাল সেই সুরের মায়াজাল রচিত হচ্ছিল। জ্যোতিশেখর এই অনমনীয়ার দিকে তাকিয়ে যেন ঈশ্বর দুর্বল হয়ে যায়। কিন্তু এইটুকুতে তো বিগলিত হলে চলবে না। এমন বহু বহু অপরাধীর জীবন দেখা গেছে। সমস্ত জীবনে যারা শিল্পী, সঙ্গীতরসিক, কবি, সাহিত্যিক। জ্যোতিশেখর কি এই মেয়েটার কাছে হেরে যাবে? আর ওকে পেড়ে ফেলবার কোনো পথ নেই আর? একটু আগে সে পথ ঘুচে গেছে। জ্যোতিশেখর তাই অন্য এক পথ ধরবার চেষ্টা করে। জ্যোতিশেখর অবহেলার গলায় বলে, দেখতে দিতে আপনার অসুবিধেই বা কী, আপত্তিই বা কী? আপনার উপস্থিতিতেও তো হচ্ছে না। প্রবল একটা না যেন সামনের ব্যক্তির ব্যক্তিত্বকে সতেজে প্রকাশ করলো। ব্যাপারটাকে স্পোর্টিং স্পিরিটে নিতে পারতেন। ও স্পিরিটটা আমার একটু কম। আপনি এত বড় আপত্তি জানিয়েছেন জানলে বাড়ির আর কেউ সাজ করতে দেবে না। আপনার বাড়িতে কে কী করবে না করবে সে চিন্তা আমার নয়। আমি যদি বলি আমার এটা না করে উপায় নেই। জ্যোতিশেখরের গলায় আরোপিত একটা জোর।
সুতপা এবার শান্ত। তার আগে আমায় জানতে হবে আপনি এবারই সর্বাধিকারী কিনা। ধরুন তাই। সুতপা বলল, ধরে নেওয়াটা কোনো কথাই নয়। আমার একমাত্র কথা, পুলিশ ছাড়া কারো অধিকার নেই সার্চ করবার। আপনি ভেবেছেন কি আপনাদের কোর্টে পেয়েছেন বলে আমার সম্পর্কে যা খুশি করতে পারেন? না, তা পারেন না। ডাকুন পুলিশ, আমারও বলবার কথা আছে। জ্যোতি বলল, কি কথা? আমাদের বিরুদ্ধে উল্টো চার্জ? ঠিক তাই। জানেন আপনাদের চেহারাটা এখন কি? মোটা পারিশ্রমিক কবুল করে একজন মহিলাকে নিয়ে এসে তাকে দিয়ে মাসখানেক ধরে যথেষ্ট খাটিয়ে এখন পারিশ্রমিক না দেবার মতলবে ষড়যন্ত্র করে তার নামে চুরির অপবাদ দিয়ে হ্যারাস করে তাড়াবার মতলব করছেন। বুঝলেন, এই আপনাদের চেহারা। জ্যোতিশেখর স্থির গলায় বলে, এই আমাদের চেহারা? হ্যাঁ তাই, এবং জেনে রাখুন সে চেহারা আমি পুলিশের সামনে ওপেন করে ছাড়ব। এই আমি বসে থাকলাম যতক্ষণ না পুলিশ আসে। ঝপ করে ঘরের মধ্যে ঢুকে গেল সুতপা। জোর ধাক্কা মেরে খুলে দিল দুটো বড় জানলা। আলো আর দুপুরের মাতাল হাওয়ার ঝাপটায় হঠাৎ যেন ঘরটাকে অন্য এক রকম করে দিল। বিছানায় বসে পড়েছে সুতপা, কোলের উপর হাত দুটো জড়ো করে, কিন্তু যেন বাঘিনীর মতো ফুঁসছে। চান করেনি। খোলা রুক্ষ চুল ঝোড়ো ঝোড়ো বাতাসে উঠতে শুরু করেছে, তাতে আরও তীব্র দেখাচ্ছে। ওই অগ্নিময় মূর্তির দিকে তাকিয়ে এতক্ষণকার দৃঢ়বদ্ধ ধারণাটা যেন কেমন শিথিল হয়ে এলো জ্যোতিশেখরের। স্থির গলায় বলল, পরিশ্রমের পারিশ্রমিক দেওয়া হয়নি আপনাকে? সুতপার মুখ দেওয়ালের দিকে। সে মুখ না ফিরিয়েই তীক্ষ্ণ বিদ্রুপের গলায় বলল, দেওয়ার প্রশ্নটা তো যাবার সময়, তা সেটাই যদি আটকানো যায়, কই, ডাকুন পুলিশ। জ্যোতিশেখর ভেবেছিল ভিতরের কথা এই বাইরের লোকের কাছে ফাঁস করবে না, পুলিশের ভয় দেখিয়ে কাজ আদায় করে নেবে, কিন্তু সে ভাবনা ধরে রাখতে পারল না। একটা ক্ষুব্ধ আহত ব্যঙ্গের হাসি হেসে আসতে বলল, আমার রাইটটা অত দূর পর্যন্ত আর পৌঁছচ্ছে না। আসল সর্বাধিনায়কের হুকুম হয়েছে পুলিশ ডাকা চলবে না। হঠাৎ এ দুর্মতি। জ্যোতিশেখর এখন একটু ভালো করেই হেসে বলে, রাজরাজড়ার মর্জি। জ্যোতিশেখরের মুখের আগেই সেই তীব্র ঘৃণা আর বিদ্বেষের ভাবটা যেন আস্তে আস্তে মিলিয়ে আসছে। জ্যোতিশেখরের এখন ভয় ভয় করছে। অনেকগুলো অকাট্য প্রমাণ পেয়ে সরাসরি আক্রমণ করে তো বসলো, এখন যদি সে প্রমাণ কাট্য হয়ে যায়, ক্রমশই যেন বদ্ধমূল ধারণাটার মূল আলগা হয়ে আসছে। যেন জাত অপরাধীর ছাঁচটায় আর ভরা যাচ্ছে না, ওকে ছাঁচ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। তাই জ্যোতিশেখর তার নিজের ভঙ্গিতে একটা সহজ কৌতুকের কথা বলে ফেলল, রাজরাজড়ার মর্জি। সুতপা এখনও ফুঁসছে। সুতপা তাই তিক্ত তীব্র গলায় বলে উঠল, ওহ, তা সে মর্জির তো আরও অনেক রকম নজির আছে ইতিহাসে। পরবর্তী হুকুমটা কি হবে? পাওনাদারকে গুম করেও খুন করে ফেলে ব্যাপারটা চুকিয়ে ফেলা? কিন্তু সেটা অত সোজা হবে না। অবশ্যই আমার কোনো গার্জেন আছে, আর তার জানাও আছে কোথায় এসেছি আমি, কি বাবদ, ঠিকানাও আছে তার কাছে। এখান থেকে লেখা চিঠির গাদা আছে, কাজে খুন করে ফেলে প্রমাণ বিলোপ করা সহজ হবে না, বুঝলেন? প্রতিপক্ষ যদি জ্যোতিশেখর না হয়ে অন্য কেউ হতো, নিদেন সোমশেখর, তাহলে হয়তো সুতপা এত বিষতিক্ত বাক্যবান নিক্ষেপ করতো না। কিন্তু জ্যোতিশেখরকে দেখছে আর ইচ্ছে হচ্ছে তাকে বানে বানে জর্জরিত করে ফেলে, যেন কথার ছুরিতে চিরে চিরে জখম করে দেয়, যতই সে একটা সুঠাম সুন্দর রাজাই চেহারার যুবা পুরুষ হোক। তবে সুতপাকে যে চোর ভাবতে পেরেছে এবং সেই ভাবনায় লজ্জিত না হয়ে সার্চ করবার মতো প্রস্তাব এনে মুখোমুখি অপমান করতে পেরেছে, তাকে বিদ্ধ করবার মতো ভাষা কোথায় সুতপার? যা বলছে মনে হচ্ছে কিছুই বলা হলো না। চেঁচিয়ে চেঁচিয়ে যদি বলতে পারত, ইতর ছোট লোক, নীচ, নোংরা, শয়তান। হ্যাঁ, পাক্কা একটা শয়তান এই লোকটা। কিন্তু জ্যোতিশেখর বা অবজ্ঞা করে চলে যাচ্ছে না কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা তুচ্ছ মেয়ের উচ্চ কথা শুনছে কেন? ভগবান জানেন কেন, কিন্তু শুনছে এবং কথার পিঠে কথা বলে তাকে আরও কথা বলার সুযোগ দিচ্ছে। আবার দিল সুযোগ, বলল, খুনটা যে নিশ্চিত সেটাই ধরে নিচ্ছেন তাহলে? আচ্ছা, সুতপাও তো ঘৃণায় ধিক্কারে আর কথা না বলতে পারতো, যা পারেন করুন আপনারা, আমি এই বসে রইলাম। তা না বলে সেও কথা চালিয়ে চলেছে, তো সেটাই স্বাভাবিক। রাজা রাজারা চিরদিনই অসুবিধে দূর করবার ওই পথটাই প্রশস্ত মনে করে থাকেন। রাজা বাহাদুর সম্পর্কে আপনার এই ধারণা? এই মুহূর্তে এছাড়া আর কি ধারণা হতে পারে বলুন? আগে আপনার সম্পর্কেও তো অন্যরকম এক ধারণা জন্মেছিল।
জ্যোতিশেখর তাকিয়ে দেখল সেই বাঘিনীর ভাবটা যেন আস্তে কমে আসছে। দেখা দিচ্ছে একটা জেদি অভিমানিনীর মূর্তি। রাজা শশীশেখরের নামোল্লেখেই বোধ হয়। বলতে কি তার প্রশ্রয়ই তো এতটা প্রাধান্যের আসন দখল করে নিতে পেরেছিলেন মহিলা। রাগ, দুঃখ, অভিমান তার উপরেই পড়া স্বাভাবিক। এখনও আমি খুব শিওর হতে পারছি না, ভাবল জ্যোতিশেখর। চোটপাট করে জিতে যাওয়ার ক্ষমতা মহিলাদের একজেটে। জ্যোতিশেখরের একটা সম্পূর্ণ অন্য ধরনের ঘটনা মনে পড়ে গেল। একবার এক বন্ধুর সঙ্গে দমদম বিমান ঘাঁটিতে গিয়েছিল বন্ধুর দাদা আর দাদার স্ত্রীকে আনতে। কিছুই না, নেপাল থেকে আসছিলেন তারা, কিছু বেরিয়ে টেরিয়ে। জ্যোতি বন্ধুর সাহায্য হিসেবে গিয়েছিল। ওদের সঙ্গে কত যে মাল তা ঠিক নেই। চেকার ধরল, এত মালের হিসেব চাইল, ছাড়তে চাইল না। স্রেফ চেঁচামেচি, চোটপাট আর ইংরেজি বলা, হিন্দিতে কথার খই ফুটিয়ে কোন কোন মন্ত্রী মান্ত্রার সঙ্গে রিলেশন আছে তার সেসব উল্লেখ করে শেষ পর্যন্ত ভারপ্রাপ্ত কর্মচারীটিকে ঘায়েল করে ফেলে সগৌরবে গটগটিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে গাড়িতে বসলেন মহিলা। গাড়িটা জ্যোতিরই। গাড়ি একটা রেখেছে সে, তবে ড্রাইভার রাখেনি, নিজেই চালায়। অতএব চালকের আসনে বসে বন্ধুর দাদা বৌদির উচ্চ প্রেমালাপ শুনতে শুনতে আসতে হয়েছিল জ্যোতিকে। মহিলা সদিককারের স্বামীকে নস্যাৎ করেছিলেন, তুমি আর কথা বলতে এসো না। চেঁচিয়েছি তো কি, চেঁচিয়ে লোক জড়ে করলাম বলেই না প্যাকট্যাকগুলো খুলতে আসতে সাহস করলো না। তোমার মতো মিনমিনে হলে হয়তো যথাসর্বস্ব ওদের সামনে ধরে দিয়ে আসতে হতো, নয় ন্যায্য ডিউটি ধরে দিতে নিজেদেরকে বিক্রি করতে হতো। গলার জোরবার করলাম বলেই না থতমত খেয়ে গেল। স্বামীর ক্ষীণকণ্ঠ একবার উচ্চ হলো, আর যদি জোর করে খুলতো অতগুলো লোকের সামনে কি অবস্থা হতো? মহিলা আশ্বস্ত গলা বলেন, খুলতো না, এমন ক্ষেত্রে খুলতে সাহস করে না। সাইকোলজি তো পড়নি, জানবে কি করে? তার মানে মহিলাটি পড়েছেন। অতঃপর মহিলা তার দেবরকে উদ্দেশ্য করে হেসে হেসে যা বললেন তার মর্মার্থ হচ্ছে, এই মহিলাটিকে গার্জেন স্বরূপ না পেলে ওর দাদার হাঁড়ির হাল হতো, পথে ভিখিরি হয়ে বেড়াতে হতো। এত কম বুদ্ধি নিয়ে কি করে MA BA পাশ করেছে লোকটা? বড় একটা চাকরি বা করছে কি করে? আর তারপরে হেসে হেসে বলতে লাগলেন, কি অদ্ভুত কৌশলে শুধু শরীরের সঙ্গে লেপ্টে থান থান সিল্কের কাপড় পাচার করে নিয়ে এসেছেন তিনি। সেলাই করে জুড়ে জুড়ে 8 ডজন পিওর সিল্কের থানকে একটা শাড়ি বলে চালিয়ে পরে বসে আছেন। বললেন কিভাবে 3-3খানা ফোল্ডিং লেডিস ছাতা নিয়ে এসেছেন সুটকেসের কভারের মধ্যে, কিভাবে বেশ গোটাকতক ফাউন্টেন পেন নিয়ে এসেছেন পেটিকোটের মধ্যে পকেট বানিয়ে, আর কিভাবে এক গাদা মূল্যবান জাপানি কসমেটিক সিকির দামে আহরণ করে ফেলে তার দাদার জুতো মোজার মধ্যে নিজের ভ্যানিটি ব্যাগের লুকোনো পকেটের মধ্যে চশমার খাপ আর মশলার কৌটোর মধ্যে ভরে নিয়ে এসেছেন। বাড়ি এসে দেখো বৌদিটি তোমার কেমন একখানা মান। আহ্লাদে গর্বে বাহাদুরিটি ফেটে পড়ে হাসছিলেন মহিলা, অন্য ব্যক্তির উপস্থিতি বিস্মৃত হয়ে, অথবা গাড়ির চালকের আসনে বসা লোকটা যে ট্যাক্সি ড্রাইভার নয় সেটা ভুলে গিয়ে। অথচ মহিলাটি রীতিমতো একজন পদস্থ ব্যক্তির স্ত্রী, কাজেই মহিলাদের সম্পর্কে নিশ্চিন্ত হওয়া শক্ত। ইনি যে বাড়ি গিয়ে কর্তার কাছে, যাই হোক বাড়ির লোকের কাছে বাহাদুরি দেখাতে এমন একটা ঘটনা ঘটিয়ে বসেছেন কিনা তাই বা কে জানে। তাছাড়া মিষ্টাই সত্যিকে বলবে, ছদ্ম পরিচয় বলে একটা শব্দ তো আছেই। যে জাত ট্যাক্স ফাঁকি দিতে 8 ডজন শাড়িকে জুড়ে জুড়ে একখানিতে পরিণত করে একখানি মাল শরীরে জড়িয়ে ফেলে চলাফেরা করতে পারে, সে জাতের অসাধ্য কিছু নেই। হঠাৎ নিজের ছেলেবেলার একটা কথাও মনে পড়ে গেল জ্যোতিশেখরের। কি জানি কি জন্য এতদিন পরে, তবে মনে পড়ল তখন জ্যোতিশেখর শিশু মাত্র। তবু দৃশ্যটা মনে আছে। হয়তো শিশু বলেই দৃশ্যটা তার সামনে থেকে লুকানো হয়নি। বাড়িতে কি যেন গোলমাল চলছে। বাবা অসুখে পড়ে আছেন, পিসেমশাই রাগারাগি করে কোথায় চলে গেছেন তিনি কোথায় জানানি। পিসিমা বিপিন সাকরা নামের একটা লোকের কাছে বসে এতর উপর জিনিসপত্র নিয়ে ওজন করাচ্ছেন, থালা বাটি গেলাস ফুলদানি ইয়া বড় পাউডারের কৌটো, আরও কত কি যেন। ব্যাপারটা যে অপরাধমূলক এবং সেই অপরাধটি গোপনে দ্রুত সংগঠিত হচ্ছে তা জ্যোতি নামের ছেলেটা শিশু হলেও বুঝতে পেরেছিল। তাই দৃশ্যটা তার মনের মধ্যে কেটে বসে থেকেছিল। অতঃপর পরে জেনেছিল, মানে মধুমালতী দেবীর চিৎকার আর গালাগালিতে জেনেছিল
বাড়ির ওইসব জিনিসপত্র পিসিমা লুকিয়ে স্যাকরা ডেকে এনে ওজন দরে বিক্রি করে দিয়ে টাকাটা নিজে নিয়েছিলেন। পিসিমাও রাজার মেয়ে, অতএব মেয়ে সম্পর্কে নিশ্চিন্ত হওয়া চলে না। তবু তবু নিজের সম্পর্কে কি ধারণা ছিল জানতে কৌতূহল হলো। বলল, দরজার বাইরে কতক্ষণ দাঁড়ানো যায়? ঘরের মধ্যে একটা আসন পেতে পারি? সুতপা লোকটার ভাষার বদলে একটু চকিত হলো। এতক্ষণ ভাষার মধ্যে মার্জিত ভাবের চিহ্ন ছিল না। যাক, সবই রাজরাজার মর্জি। বলল, অনুমতি নেবার কি আছে? আপনাদের দিদি ঘর বাড়ির চেয়ার সোফা? তা হোক, অনুমতি নিতেই হয় বলে জ্যোতি ঢুকে এত সব থাকতে ড্রেসিং টেবিলের নিচের টুলটা টেনে নিয়ে বসে বলল, আমার সম্পর্কে কি ধারণা ছিল? জ্যোতিশেখরের মুখে কৌতূহল, আর এখনই হঠাৎ মনে হলো সুতোপার, না, লোকটা রাজপুত্তুর বটে, কিন্তু নম্রতার ধার ধারে না ডক্টর সুতপা ভট্টাচার্য। অনমনীয় গলায় বলল, সে আর জেনে কি হবে, ধারণাটা তো এখন আর নেই। তবু মৃত ব্যক্তি কি ছিল তাও জানতে চাই লোকে। লোকটা এমন সভ্য ভাষায় কথা বলতে পারে তাহলে? গতকাল থেকে তো মধুমালতী দেবীর ছেলে ভিন্ন ওকে আর কিছু ভাবতে পারছে না সুতপা। বলল, ধারণা পাল্টেছে, এই খবরটার মধ্যে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যাবে। ও আচ্ছা, বুঝেছি। যাক, এখন আর আপনাকে ডিস্টার্ব করব না, স্নান আহারের বেলা হয়ে গেছে। স্নান আহার? আবার চড়াত করে উঠল মাথার রক্ত। লোকটা ভেবেছে কি? অতঃপর আবার সুতপা ভট্টাচার্য এদের এখানে স্নান আহার করবে, হয়তো দিবানিদ্রাও দেবে। বিকেল সন্ধে গড়িয়ে আবার যথারীতি আহারান্তে এই আরাম শয্যায় শুয়ে রাত্রিবাস করবে, আর এদের মর্জির উপর নির্ভর করে বসে থাকবে। এরা সুতপাকে ছাড়বেন অথবা পুলিশের হাতে দেবেন। বাড়িতে পুলিশ ডাকা কর্তার বারণ, চোরকে বেঁধে নিয়ে গিয়ে থানায় জমা দেওয়া নিশ্চয়ই বারণ নেই। স্নান আহার এখানে? এইটুকু বলল সুতপা। জ্যোতিশেখর এবার যেন একটু বিচলিত হলো। না খেয়ে বসে থাকলে তো বিপদ। না, একটু ভুলই হয়ে গেছে। চারিদিক থেকে আটঘাট বেঁধে ব্যাপারটাকে আয়ত্ত করে ফেলে তবেই এমন উদ্ঘাটিত করা উচিত ছিল। কিন্তু কি করবে বেচারা? অনেক দিন পরে বাড়ি এসেই শুনলো একটা ছলনাময়ী মেয়ে তুচ্ছ একটা কাজের ছুতোয় এসে কে জানে কি মায়াজাল বিস্তার করে একেবারে রাজা বাহাদুরের নয়নের মণি হয়ে বসে আছে। দেখলো শুধু বুঝি নয়নের মণি নয়, যেন হৃদয়েশ্বরী। জ্যোতিরানা ফুলের ঝোড়া নিয়ে গিয়ে তিনি বসলেন সর্দারি করতে। তারপর পরপর কতগুলো বিরক্তিকর অসহনীয় ঘটনা ঘটার পর এই এক মোক্ষম ঘটনা, আর চারিদিকে সকলের অঙ্গুলি নির্দেশ এই একই দিকে। নিশ্চিত হওয়া ছাড়া উপায় কি ছিল? তবু ধৈর্য ধরা উচিত ছিল। অন্তত স্নান আহারের পর ঘোষণাটা করলেই হতো। একটু অপ্রতিভ গলায় বলল, শরীরটাকে খারাপ করে লাভ কি? তা বটে, খেয়ে দিয়ে ঘানি টানার উপযুক্ত জোরালো রাখাই উচিত। সুতপার এই কথাটার সঙ্গে সঙ্গেই হঠাৎ একটা অভাবিত কাণ্ড ঘটে। না, আপনি একেবারে ফায়ার হয়ে গেছেন বলে হো হো করে হেসে ওঠে। এই সেই হাসি, যে হাসিতে বন্ধু সমাজে সে মধ্যমণি, যে হাসির আশায় অনুরাধা দিন গোনে। সোমশেখর বলে, ঘুমন্ত বাড়িটা প্রাণ পেয়ে জেগে উঠেছে। আর রাজা বাহাদুর বলে, শালা, তুমি এই মৃত সঞ্জীবনী সুধাত্রী থেকে আমায় বঞ্চিত করে রেখে কলকাতায় বসে কেবল শুকনো কাগজ চিবো। হাসিটাই যেন আলো জ্বলে উঠল। রাজা শশীশেখর বাহাদুরের হাসিতেও আলো জ্বলে, তবু মনে পড়ে যায় দাঁতটা নকল। জ্যোতির দাঁতটাই যেন বড় বেশি সুন্দর। এই হাসি কি কোনো শয়তানের হতে পারে? দীর্ঘক্ষণ ধরে ঘরের মধ্যে শুয়ে বসে কাঁদল অনুরাধা। সাপান্ত করল সুতপাকে, নিজেকে ধিক্কার দিল। শশীশেখরকে অভিযোগে বিদ্ধ করল, স্বামীকে নিষ্ঠুর বলল, আর জ্যোতিশেখরের জেরার ভয়ে কণ্টকিত হয়ে বসে থেকে থেকে জেরার ভাষাগুলো নিজেই তৈরি করে করে তার জবাব দিতে লাগলো। কিন্তু জবাবগুলো শক্ত হচ্ছে না। অনুরাধার ওই গোপনতাটুকুকে কিছুতেই সে একটু মজা বলে চালাতে পারছে না। কিন্তু প্রতীক্ষার প্রহর কি দীর্ঘ। একা অন্ধকার ঘরে শুয়ে শুয়ে ওর মনে হতে লাগলো দুপুর, বিকেল, সকাল, সন্ধে সব কেটে গেছে। হলের বড় ঘড়িতে যে 12টা বাজলো, ও কি রাত 12টা? কাছারি বাড়ির পেটা ঘড়িতে যে ঢং ঢং করে একটা ভারী শব্দ হলো, সেটা তাহলে রাত্রির 1টা হবেই তো। অনুরাধা যে অনন্তকাল শুয়ে আছে। অনুরাধাকে কেউ ডাকতে আসেনি, নাইতে খেতে অনুরোধ করেনি, সোমশেখরেরও মনে পড়েনি। অভিমানে চোখের জল এলো অনুরাধার।
গতকাল অনুরাধার উপোস গেছে, রাত্রে কিছুই খেতে পারেনি। সে কথা মনেও পড়ল না কারোর। না, মরা ছাড়া আর কোনো গতি নেই তার। মরে দেখিয়ে দিয়ে যাবে এদের কি নিষ্ঠুরতা করা হয়েছে অনুরাধার। মরবার আগে কি কি লিখে যাবে অনুরাধা তার ভাষাও মক্স করতে গেল, কিন্তু ভয়ঙ্কর রকম কোনো কারণ দেখাতে পারছে না। লোকলজ্জাই প্রধান হয়ে উঠেছে। ভাবতে ভাবতে মাথা ঝাঁঝা করে উঠল। উঠে পড়ে মাথায় জল দিতে ঢুকলো শয়নঘর সংলগ্ন সেই সদ্য প্রস্তুত রঙিন বাথরুমে। ইদারায় পাম্প বসিয়ে বাথরুমে ট্যাপ ওয়াটারের ব্যবস্থা করে দিয়েছে সোমশেখর তাদের এই চিরকালীন সাবেকি বাড়িতে। পুরুষানুক্রমে যেখানে চানের ঘরে চাকরে জল দিয়ে এসেছে, এই সুবিধে অনুরাধার জন্যে। অনুরাধা কেন মরতে গোড়া থেকে সব পরামর্শ সোমশেখরের সঙ্গে করল না? কলের জলের ধারা চোখের জলে বাড়িয়ে ফেলে মাথায় মুখে জল দিয়ে বেরিয়ে এলো অনুরাধা। শাড়ি জামা বদলে তেল সাবান মেখে পুরো করে স্নান করবার ক্ষমতা হচ্ছে না। এখন এই থাক, বাথরুমের বাইরের জানলায় বাহিরের আকাশের ছায়া রোদে ঝকঝকে। তবে কি এখন দুপুর? কবেকার দুপুর? কবে উৎসব গেছে? কাল না পরশু? আলনা থেকে মাখন নরম তোয়ালেটা টেনে নিয়ে মুখটা মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে আসে অনুরাধা। দালানে পা দেয়, আর বড় পরিচিত বড় প্রিয় সেই প্রাণখোলা হাসির শব্দটা যেন প্রচণ্ড একটা ধাক্কা মারে অনুরাধাকে। অনুরাধা উপোস করে ঘরে পড়ে যন্ত্রণা ভোগ করছে, আর বাইরে হাসির হাট। কিন্তু কোথায় বসেছে এ হাট? কোন ঘর থেকে এলো শব্দটা? আর দুপা এগিয়ে এলো অনুরাধা, তারপর নিথর হয়ে দাঁড়িয়ে পড়ল। এত মেঘ গর্জন, এত বাজের হাঁক, বৃষ্টির ছিটে পড়ল না কেন বলো তো ব্রজদা? রান্নাশালা থেকে বেরিয়ে দাওয়ায় বসে বিড়ি খেতে খেতে বলে ওঠে রজনী, এই গেটের তালা, এইসব আটক বন্দি, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, পুলিশ আনেগা সার্চ কারেগা, তারপর হলোটা কি? অতিথি কুটুমদের তো সব একে একে গেট খুলে গেট আউট করা হচ্ছে। ব্রজ বেজার গলায় বলে, তা মান্যিগণ্যে আত্মীয় কুটুমকে কি পুলিশের লেলিয়ে দেবে? গেট আউট কেন বলো? পাদ্য ওর ঘি দিয়ে। যিনারা গেলেন সবাই তো সঙ্গে গেল হাঁড়ি হাঁড়ি মিষ্টি, কস্তাপাড় শাড়ি, ধুতি, চাদর। সেকালে বরাবর দুর্গা পুজোয় যেমন করা হতো, বড় কুমার তো এখন এই উপলক্ষে তেমন করতেছে। পুলিশ তাহলে আর এলো না? রজনী আক্ষেপের গলায় বলে, ভাবলাম একটা রঙ্গরস দেখবো, তার কপালে হলো না। সেকালের যাত্রা থিয়েটার তো উঠে গেছে, এই রসুই ঘর ছাড়া তো আর কিছু দেখছি না। ব্রজরাজ উদাস গলায় বলে, দেখবি বেঁচে থাকলে অনেক দেখবি রজনী। স্বল্পভাষী ব্রজরাজ ওর বেশি আর বলে না। মনের অবস্থা খুব খারাপ ব্রজরাজের। আর 3 দিন সে প্রায় বেকার, আসল কাজটাই বন্ধ হয়ে গেছে। রাজা বাহাদুর আর দাড়ি কামাচ্ছেন না, চুলে কলপ দিচ্ছেন না, বলছেন দাড়ি রাখবেন, নারদ মুনির মতন হবেন। তার মানে ভীমরতি এসে গেল। ব্রজরাজ আর রাজা বাহাদুর, এই দুটো মানুষের অটুট নিটুট জীবন ছন্দে একই ছন্দপতন। ওই পাপ ছুড়ে আসা পর্যন্ত ওই সংসারে ফাটল ধরেছে, সেই ছন্দ চিড় খেয়েছে। ব্যাস, এখন পুরো ভাঙন। ভগবান কোথা থেকে এই আপদকে পাঠালে? আরও আশ্চর্য হয়ে যাচ্ছে ব্রজরাজ। লক্ষ্মী ছাড়া মেয়েটা রয়েছেও তো বসে, দুবেলা ভালো মতো খাওয়া দাওয়া না করুক, চাটা তো খাচ্ছে। এই যে এত সব লোকজন একে একে চলে গেল, কারো কাছে কেঁদে পড়ে তো চুপি চুপি বললও না, তোমরা আমায় নিয়ে চলো গো। বসে রয়েছে যেন খাটুয়া সেপাই। শুনছি নাকি ওর দাদা নাকি আছে, তাকে খবর দেওয়া হয়েছে আসতে বলে। দাদার সামনে বিচার হবে। দাদাটি আবার কেমন কে জানে চোরগুন্ডার সর্দার কিনা। জগতে একালে ভদ্রলোকের দ্বারাই চুরি জোচ্চুরি জাল জালিয়াতি বেশি হয় শুনি। ভদ্রলোক খুনে বদমাশকে ডাক সাইডে খুনে গুন্ডারা নাকি ভয় পায়। নিঘাত সেই দাদাটি চোর ডাকাতের সর্দার, বোনকে আগে থেকে পাঠিয়ে দিয়ে রাজপুরীর অন্দি সন্ধি জেনে নিচ্ছে, এরপর ডাকাতের দল আনত। আকছাড়ি তো এমন শোনা যায়। অবশ্যই ডাকাত পরে সোনাদানা তেমন পারে না, সেকালের মতন তো নয় যে লোহার সিন্দুক খুলেছে তো হিরিয়ে জড়োয়া সোনাদানা চকমকিয়ে উঠেছে। ব্রজ আর কি না দেখেছে। সিন্দুক খোলার সময় দেওয়াল ঘরের দরজা বন্ধ হয়েছে, যাতে কেউ না দেখে ফেলে। ব্রজ থেকেছে সাহায্য করতে। এখন সেই রাম নেই, সেই অযোধ্যা নেই। অর্ধেক হিরিয়ে জড়োয়া গেছে ঋণের দায়, কিছু গেছে পিসিমার চোরামিতে, আর বাকি যা আছে কলকাতার ব্যাংকের সিন্দুকে।
তবু বড় গোলার তালা এই রাজবাড়িতেই কি আর কিছু নেই? বড় কুমার তো আবার এখানেই টাকা ঢালছে, ডাকাত পড়লে নেহাত অমনি মুখে ফিরবে না। ওই ছুরি তো কোনখানটা দেখতে বাকি রাখেনি। সেদিন আবার ছলনা করে বলা হলো, রাজা দাদু আপনার রাজবাড়িটা সমস্তটা দেখি। দাদু, সাতকালের নাতনি আমার, বাড়ি দেখার মানে বুঝি না? কোথায় কোন পথঘাট আছে দেখে নাও। তবে এখন একটু ফাঁদে পড়ে গেছেন বাছা। রানী সাহেবার গলার মালা নিতে গেলি তুই, বুঝলি না? সাপের গর্তে হাত দিলি, দেখ এখন কি হয়। ছোট কুমার নিশ্চয়ই কোনো মতলব আছে। দেখছি কি না কেমন উড়ু উড়ু চিন্তা চিন্তা ভাব। দেখি কেমন দাদাটা আসে। স্বল্পভাষী ব্রজরাজ মনে মনে অনর্গল কথা বলে। চিরকাল ওর এই স্বভাব যে যতই সুখের স্বাধীনতায় থাকুক, মনের মধ্যে অভিযোগের পাহাড় জমে ওঠে না। এমন লোক কোথায়? সেটা যারা বাইরে প্রকাশ করতে না পারে, মনে মনেই আছড়ায়। রূপোর রেকাবিতে তিলের নাড়ু। মধুমালতী সেটা হাতে ধরে মিনতি বচনে বললেন, খা না বাবা, খা দুটো। লক্ষ্মী পুজোর তিলের নাড়ু কত ভালোবাসতিস, মন্ডা মিঠাই ফেলে খেতিস, 5 দিন পরে শুধোতিস। নাড়ু নেই, এখন একটা খেতে চাস না। জ্যোতিষেখর মায়ের ঘরে পাথরের জলচৌকিতে বসে লম্বা লম্বা চুলগুলোর মধ্যে হাত চালাতে চালাতে চারিদিক অবলোকন করছিল। মা জননীর দেখছি আজকাল খুব ভক্তি বেড়েছে। দেওয়ালে আর কোথাও জায়গা নেই। 33 কোটি দেবদেবীকে নিয়ে এসে ফ্রেমে সেঁটে দড়ি বেঁধে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। হাসলো মনে মনে। ওই হ্যানা সুশীলা বিধুমুখীদের সর্বদা সংসর্গের ফল। তারপর মার কথার জবাবে হেসে বলল, এক সময় তো গাছে উঠে পেয়ারা পেড়ে খেতেও ভালোবাসতাম। কাজটা রাজবাড়ির ছেলের উপযুক্ত নয় বলে ধিক্কার খেয়েও গাছে উঠতাম। এখন আর তা করব? সে আর এই এক হলো, ওই একই। দুটো খা দেখি একটু। জ্যোতিষেখর একটা তুলে নিয়ে বলে, বাসি নাড়ু আর কতদিন চালাবেন? ও মা, তিলের নাড়ু আবার বাসি হয়? লক্ষ্মী পুজোর সময় তৈরি নাড়ু যে কালী পুজোর সময়ও চলতো রে। এখন সেসব পুজো পাঠ বন্ধ হয়ে গেছে তাই। জ্যোতিষেখর হঠাৎ বলে ওঠে, আবার করলে হয় না? আবার পুজো? মধুমালতী মুখ বাঁকিয়ে বলেন, তার থেকে বৌরানীর কাঁচের ঘর, বারান্দা, বিজলির আলো, বাহারি চানের ঘর বানালে পয়সা সার্থক হবে। জ্যোতিষেখর এই জন্যেই মায়ের কাছে বেশিক্ষণ বসতে চায় না। কথা মানেই ও পক্ষে নিন্দে আর সমালোচনা, তাও ওই দাসীগুলোর সামনে। ওগুলোকে নিয়ে যে মায়ের কি কাজ, সর্বদা গায়ে লেগে বসে আছে। একটু বিরক্ত হয়ে বলল, সেসবও এ বাড়িতে কখনো কম হয়নি মা। পুরনো বাথরুমে চিনেমাটির বাথটবে এখনও চান করছো। মধুমালতী তাড়াতাড়ি বলেন, আগেকার তারা 2 দিকে করতেন। 2 ভাঁড়ারের লক্ষ্মী মজুদ থাকতেন বলে করতেন। রাজা বাহাদুরও তার রানীটির জন্যে কম করেননি। কম? সর্বস্ব ঢেলেছেন। মধুমালতী মুখ বাঁকিয়ে বলেন, তোরা আর কতটুকু জানিস? গুরুজন, বলা উচিত নয়। থাক ছোট রানীমা, যা বলা উচিত নয় তার নাই বললেন। আপনার এই নাড়ু আর চলল না। উঠলাম, অমনি উঠলাম। 2 দণ্ড মায়ের ঘরে মন বসে না বাবা, আমার কপাল। তা আপনি একবারও উপরে যান না কেন? শোনো কথা, আমার যাবার ক্ষমতা আছে। হাঁটুর বাতে বলে চিকিৎসা হয় না। চিকিৎসে? উপরে তো আছি বাবা, তবু সারে কই? জ্যোতি মনে মনে বলে, তোমার এই চিড়িরা যতক্ষণ তোমায় ঘিরে বসে থাকবে তেল মালিশ করতে, ততক্ষণও সারবেও না। উঠেই পড়ে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করব বলে। না, এই ছেলেকে 2 দণ্ড কাছে ধরে রাখার উপায় নেই। অতএব যা বলার বলে নিতে হবে। তাড়াতাড়ি বলে ওঠেন, শুনলাম নাকি ছুঁড়ির ভাই নাকি এলে তবে বিচার হবে। ছুঁড়ি? মায়ের এই নীচ ভাষাগুলো অসহ্য। ভাবা যায় না যে রানী যে ছিলেন এই শাশুড়ি। কোন ঘর থেকে যে এসেছেন ইনি, তাই বা বলবো কি? পিসিমা তো তারই মেয়ে। অদ্ভুত। বিরক্ত গলায় বলে, আমিও তাই শুনেছি। কেন? মধুমালতী বলেন, পুলিশ ডাকা যখন বারণ হলো, তুই জোর করে ওর ঘর তল্লাশি করে গহনা উদ্ধার করে ওর গালে মুখে চুনকালি মাখিয়ে দূর করে দিলি না কেন? আমি দেবার কে? কেন, তুই কি কেউ নোস? রানীমা তো ওরও ঠাকুমা, বড় কুমারী বা সর্বেসেবা হবেন কেন? ওই চোর ছুঁড়ি তো বৌরানীর বন্ধু। বড় কুমার কি ওকে শাস্তি বিধান করবেন? শাস্তি বিধানের মালিক রাজা বাহাদুর।
তাহলেই হয়েছে শাস্তি। তিনি তো এই বুড়ো বয়সে ওতে মজে এইটি। ছোট রানীমা, জ্যোতিশেখর ক্রুদ্ধ গলায় বলে, এই জন্যেই আপনার ঘরে আসতে আমার ইচ্ছে করে না বলে বেরিয়ে আসে। ভাবতে দুঃখ হয়, এই মহিলাটি জ্যোতির নিজের মা। মায়ের মহল থেকে বেরিয়ে চক মিলানো বাড়ির উঠোনে পা ফেলতেই দেখল ঠাকুর বাড়ির মালি বুড়ো বৈকুণ্ঠ দাঁড়িয়ে, হাতে মানকচুর পাতায় মোড়া ফুলের মালা। এই যে ছোট কুমার বাবু, আপনার অর্ডারি মাল। পাতা খুলে বার করে বৈকুণ্ঠ প্রকাণ্ড এক শ্বেত স্থলপদ্মের মালা। জ্যোতি জানে একটু বেলা হওয়ার সঙ্গে সঙ্গে ধবধবে সাদা ফুলগুলো লাল গোলাপের মতো হয়ে যাবে। ভারী ভালো লাগে এই ফুলগুলো। রানী সুধাহাসিনীর স্বর্ণ মাল্যবিহীন ছবিটা কেমন ফাঁকা ফাঁকা লাগায় মালিকে এই ফুলের মালার অর্ডার দিয়েছিল জ্যোতি। মালাটা হাতে নিয়ে খুশি মুখে বলল, আচ্ছা, আমি কাল চলে যাচ্ছি। খুব সকাল সকাল দিতে পারবে কাল? কেন পারবো না হুজুর, কিন্তু কালই চলে যাবেন? তাই ঠিক করেছি। মালাটা নিয়ে উপরতলায় চলে আসে জ্যোতি। জ্যোতিরও টুল লাগে না। মালাটা পরিয়ে দিয়ে একটুক্ষণ তাকিয়ে থেকে আসতে বলে, রাজা বাহাদুর, আমি কাল চলে যাচ্ছি। শশীশেখর আজ অসময়ে শুয়ে আছেন, বিছানায় নয় অবশ্য, সোফায় তাকিয়া ঠেসিয়ে, যেন ঝিমুনি বাপ। শুনেই চমকে উঠলেন, কোথায় চলে যাচ্ছ? কোথায় আর? কলকাতায়। শশীশেখর উঠে বসলেন, উত্তেজিত গলায় বলেন, অমনি গেলেই হলো? এদিকে কোনো ফয়সালা না করে চলে যাবে মানে? জ্যোতি ঈষৎ উদাস গলায় বলে, আমি আর ফয়সালার কলার কে? যা বুঝবেন আপনারা করবেন। শশীশেখর মৃদু হেসে বলেন, পুলিশ ডেকে মেয়েটার হাতে হাতকড়া পরাতে পারলি না বলে খুব গোসা হয়েছে বুঝি? এতে আবার আমার কি লাভ লোকসান? আপনার প্রিয়তমার গলার হার চুরি গেছে, আপনি বুঝবেন। জ্যোতির কণ্ঠস্বর অভিমানে ভারী। ওরে শালা, রাগে যে চোখে অন্ধকার দেখছিস, তোর কি সত্যিই বিশ্বাস ওই মেয়েটার দ্বারা এ কাজ সম্ভব? আমি কি করে জানবো? আপনি হুকুম দিয়েছিলেন ওকে বাড়ি থেকে না ছাড়তে, তারপর সবাইকে দেউড়ি পারের হুকুম দিলেন, ওই মহিলাটিকে আটকে রাখলেন। কি বুঝবো বলুন? শশীশেখর একটু রহস্য হাসি হেসে বলেন, বুঝবি বুঝবি, সবই বুঝবি পরে। হাত করা ওকে না পরিয়ে কি ছাড়বো ভাবছিস? পরাবো, তবে জিনিসটা স্পেশাল মজবুত করে করাতে হবে, তাই দিন নিচ্ছি। সোমশেখর বলল, দাদুর বারণ, বলেছেন পুলিশ হাঙ্গামায় বিপদে পড়বে, বাড়ির লোক জড়িয়ে পড়বে। অনুরাধার চোখ মুখ ফুলো, কেঁদে কেঁদে গায়ে জ্বর। বলল, সেই বাড়ির লোক অবশ্যই আমি? সোমশেখর শুকনো গলায় বলল, সে কথা কে বলেছে? আমি ছাড়া বাড়ির লোক আর যাদের বোঝায় তারা তো নিশ্চয় নয়। ওই শনির জন্যে আমি ধ্বংস হয়ে গেলাম। গলায় দড়ি দেওয়া ছাড়া আমার আর পথ নেই, তাই করব আমি। সোমশেখর চমকে বলে, পাগলামি করো না। তারপর আসতে বলে, আমার কিন্তু কিছুতেই বিশ্বাস হয় না মিস ভট্টাচার্য, না অসম্ভব। কেন অসম্ভব কিসে? তীব্র হয় অনুরাধা। মেয়েটি সোজা নয়, ছেলে বুড়ো সকলেরই মাথা ঘুরিয়ে দিতে পারে। পারে কেন, দিয়েছে, দিচ্ছে। বৌরানী, ছি দাও, ছি ছি, তো এখন আমার অঙ্গের অলংকার, তবে সত্যি কথা না বলে ছাড়ব না। অনুরাধা, ও তোমার বন্ধু। বন্ধু? ও আমার পরম শত্রু। ও আমাদের এমন সুখের সংসার ধ্বংস করলো, সবাইকে আমার কাছ থেকে কেড়ে নিল। দাদু তো আসা পর্যন্ত। একটু থেমে যায় অনুরাধা, বাষ্পাচ্ছন্ন গলা ঝেড়ে নিয়ে আবার বলে, আর জ্যোতিকে? জ্যোতিকে কি করে ফেললো দেখলে? যে জ্যোতি ওকে হাত করা পরাবার জন্য উঠে পড়ে লাগলো, তাকেই ও এমনভাবে হাতের মুঠে পুরে ফেললো যে ওর ঘরে বসে হাসির গল্প, হাসির শব্দে আকাশ ফাটছে, আর তুমি পর্যন্ত। আমি? সোমশেখর না হেসে পারে না, হেসে ফেলে বলে, আমাকে ও হাত করেছে? করেছেই তো, এত প্রমাণ সত্ত্বেও তুমি বলছো ওর পক্ষে অসম্ভব? সোমশেখর গম্ভীর হয়, বলে, তোমারই কি সম্ভব বলে মনে হচ্ছে অনু? অনুরাধা জেদের গলায় বলল, কেন নয়? লোভে পড়ে মানুষ কি না করতে পারে। হয়তো পারে, কিন্তু সব মানুষ পারে না। মানুষ দেখলে বোঝা যায়। কত লোক সেদিন এসেছিল বাড়িতে, কার লোভ হয়েছে? অত উঁচু থেকে কে নিতে পারবে সকলের চোখের সামনে? এমনও তো হতে পারে হয়তো গার্ল্যান্ডের চাপে খুলে মাটিতে পড়ে গিয়েছিল, তারপর। বাহ, চমৎকার! অনুরাধার ব্যঙ্গের গলায় বলে, এতেও বলছো তোমায় হাত করেনি?
ভেবে ভেবে এইসব আবিষ্কার করছো? আমায় যদি ওর বাক্স সার্চ করতে দিতে, আমি এক্ষুনি সেই চোরাই মাল বার করে আনতাম। আমার বলতে ঘেন্না আসছে ওকে বন্ধু বলেছিলাম বলে। হ্যাঁ, এই রকম করেই বলে অনুরাধা। ওর সঙ্গে সম্পর্ক সূত্র ধরে কেউ না যাতে পুরনো কথা জেনে ফেলে। আর সুটকেস তল্লাশ করবার তীব্র ইচ্ছে অনুরাধাকে যেন অস্থির করে তোলে। কিন্তু সে কি শুধুই পারিবারিক ঐতিহ্যমণ্ডিত সেই খোয়া যাওয়া গয়নাটার জন্য? তীব্র আগ্রহ তল্লাশ করতে গিয়ে যদি সেই চিঠিখানা পেয়ে গেলেই তো মুহূর্তে অনুরাধার সমস্ত ভয় ভাবনা আতঙ্ক বাতাসে মিলিয়ে যায়। অনুরাধার ভবিষ্যতের জীবন আলোকোজ্জ্বল হয়ে ওঠে। হাতে পেলেই তো মুহূর্তে তাতে দেশলাই কাঠি ধরিয়ে জ্বালিয়ে দেওয়া। মানুষ যে জাত অপরাধী, এটাই তার প্রমাণ। অনুরাধা টের পায় না তার চিন্তাধারাও একটা পাকা অপরাধীর মতো হয়ে চলেছে। খুনি তার খুনের প্রমাণ লোপ করবার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে। অনুরাধার প্রায় তেমনই অবস্থা, যেন একটা হেস্তনেস্ত না করে ছাড়বে না সে। রাজা বাহাদুরের কাছেই আগে জিজ্ঞেস করতে যাবে অনুরাধা, কার ভয়ে পুলিশ ডাকতে নিষেধ করেছিলেন? কে সেই বাড়ির লোক যার জড়িয়ে পড়ার ভয়ে শশীশেখর চিন্তিত? যদি অনুরাধা হয়, তাহলে তো আছেই দড়িয়াগুন বিষ। দাদু! আবেগ, উত্তেজনা, ক্ষোভ, তিনের এই সংমিশ্রণে এই ডাক, দাদু। রাজা বাহাদুরের ঘরে এসে তাকে ডেকেই থমকে দাঁড়িয়ে পড়ল অনুরাধা। চোখ বুজে শুয়ে শুয়ে কি বলছেন শশীশেখর স্বপ্নের ঘোরে কথা বলার মতো। এমন সময় ঘুমিয়ে পড়েছেন কেন? আর এত গভীর ঘুম যাতে স্বপ্নে কথা বলে চলা যায়? মাথার খুব কাছে গিয়ে দাঁড়ালো অনুরাধা। কি বলছেন উদ্ধার করতে, কিন্তু উদ্ধারের কিছু নেই। স্পষ্ট পরিষ্কারই শোনা যাচ্ছে যেন ঘুমিয়ে নয়, জেগে জেগে সামনে বসে থাকা কাউকে কিছু বলে চলেছেন। বড্ড বোকা বানিয়েছ। 12 বছরে যুগ হয়, তাই না? তাই একটা যুগ পার হয়ে যেতেই অধৈর্য হয়ে পৃথিবীতে পালিয়ে এসে দিব্যি গোকুলে বাড়ছ, আর আমি শালা বুদ্ধু বসে বসে দিন গুনছি কবে তোমার কাছে গিয়ে জুটবো বলে। পাছে তোমার পছন্দ না হয়, চিনতে না পারো, তাই নটবর্তী হয়ে বসে থাকছি। কি আফসোস, কি আফসোস! বড্ড দেরি করে ফেলেছিলাম, তাই না? ভাবনি একদণ্ড চোখ ছাড়া করতাম না, অথচ যুগ পার করেও বসে থাকবো। কি করি বলো? আমার তো দাদু। অনুরাধা ভয় খেয়ে ডেকে ওঠে। কি ভুল বকা? জ্বর নেই, কিছু না। ভুল বকবেন কেন? হঠাৎ কি মাথায় কিছু? দাদু, এমন সময় ঘুমোচ্ছেন কেন? ব্রজরাজ দরজার বাইরে থেকে উঠে আসে। ব্রজদা, দাদুর কি শরীর খারাপ? সকালে ঘুমোচ্ছেন? ব্রজরাজ গম্ভীরভাবে বলে, কদিন ধরেই তো এরকম। আপনি আসেন নাই, তাই দেখেন নাই। তার মানে এই সুযোগে ব্রজ বৌরানীর ত্রুটি উল্লেখে একটু ঠুকে নিল। অনুরাধা অপদস্থ ভাবটা হজম করে নিয়েই ব্যাকুল প্রশ্ন করল, ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলেন? খাটো গলাতেই বলে। ব্রজরাজও নামানো গলাতেই বলে, সেটা নতুন নাকি? চিরকালই তো ঘুমিয়ে কথা বলেন। ঘুমিয়ে জেগে রানীমের সঙ্গে কত বাগবিতণ্ডা, কত আক্ষেপ আফসোস, নেকা নেকা করে কিছুদিন একটু কমেছিল, আবার কদিন। একটু থেমে আবার বলল, মাথার মধ্যে ধকল তো কম যাচ্ছে না। একসঙ্গে এত কথা ব্রজরাজ বড় বলে না, কিন্তু আজ ওর মনের মধ্যে উত্তাল সমুদ্র। আজ রাজা বাহাদুর ওকে দিয়ে রানীমার দরুন ওই বাজনাটা স্পেশাল করে ঝাড়া মোছা করিয়েছেন ওই চোর ছুরিকে দিয়ে বাজানোর জন্যে। ব্রজ ঠিক করেছে এবার দেশে চলে যাবে। আরও আছে কারণ, বড় কুমার শুধিয়েছেন। হ্যাঁ ব্রজদা, তোমার কি এমন মনে হয় না মালাটা হয়তো খুলে মাটিতে পড়ে গিয়েছিল, কেউ দুষ্টুমি করে লুকিয়ে রেখেছে? এতদিন পরে এই প্রশ্ন, তার মানে ওই মেয়েটার প্রতি আর সন্দেহ নেই? কে লুকিয়ে রাখবে তাহলে? ব্রজই তো সর্বদা ঘরে থাকে। ওহ, এই একটা ছোট লোক মেয়ে এসে কেমন সোনার রাজবাড়ি বিনশ্বতী করে দিল। অনুরাধা বলল, ডেকে দেওয়াই ভালো ব্রজদা, তুমি ডাকো না। ব্রজ ডাকে উঠে বসলেন শশীশেখর। ঘুম বিহল চোখে তাকিয়ে বললেন, কে? ও ডুমুরের ফুল। বলি, কোথায় ছিলে এই দুদিন? শরীর ভালো ছিল না। তাই নাকি? আমায় তো কেউ বলেনি। শশীশেখর মাথা নেড়ে বললেন, তাই পূর্ণ শশী মলিন ডাক্তার এসেছিল? না, ডাক্তার আসার মতো কিছু নয়। ওই তো। শশীশেখর অসন্তুষ্ট গলায় বলেন, মেয়ে মানুষের যাত্রারই ওই এক দোষ। অসুখ করেছে তবু বলবে কিছু হয়নি। রানীও তাই করে করে। থেমে গেলেন। একটু ক্ষুব্ধ হাসি হেসে বলেন, আমায় বড় বোকা বানিয়েছে তোদের রানীজি।
যাক, আমিও জব্দ করছি, আবার বেঁধে ফেলে হারেমে পুড়ে ফেলছি। অনুরাধা শঙ্কিত হয়। এই যে পুরো বিকার, তার মানে বয়সকে এড়াতে পারলেন না রাজা শশীশেখর সমাদ্দার বাহাদুর। ব্রেনটা আক্রমিত হয়ে গেল। তবু শান্তভাবে বলে, কী সব বলছেন দাদু, কিছু বুঝতে পারছি না। পারবি পারবি, সব বুঝিয়ে দেবো। তুই একবার ওই মহারানীকে ডাক দেখি, মান করে নিজের ঘরে বসে আছে, এদিকে আসছে না। অনুরাধা ইশারায় ব্রজকে বলে রাজকুমারদের ডাকতে। ব্যাপার সুবিধের ঠেকছে না। সামনে বলে কার কথা বলছেন দাদু? মহারানী কে? আরে বাবা, তোদের ওই ডক্টর ভট্টাচার্যি, যে নামের খোলস পরে আবার এ বাড়িতে এসে উঁকি দিয়েছে। অনুরাধা বিরস গলায় বলে, ও আসবে না। আসবে না? আমি বলছি তবু আসবে না? আলবাদ আসবে। এত দুর্জয় মান তো তার ছিল না। ডাকো ডাকো। সুতোপানয় এসে দাঁড়ালো জ্যোতিশেখর আর সোমশেখর, উদ্বিগ্ন মুখ। কি ব্যাপার, কি হয়েছে রাজা বাহাদুরের? অনুরাধা নিচু গলায় বলে, জ্বর নেই, ভুল বকছে। রাজা বাহাদুর, আরে তোরা দুই শালাই এসে হাজির হয়েছিস? ভালো ভালো, বস বস। কই, সে এলো না এখনো? দাদু, কে আসবে? শশীশেখর আশ্চর্য রকমের শান্তস্বরে বলেন, ওই যে তোমাদের সুতোপা ভট্টাচার্য, তাকে ডাকছি পিয়ানো বাজাতে। কি যে বলেন, সে জানে বাজাতে? ডাকোই না, দেখবো, দেখতে চাই। জ্যোতি হঠাৎ শশীশেখরের বিছানার ধারে বসে পড়ে, বলে, ব্যাপারটা কি বলুন তো রাজা বাহাদুর, ওই বিচ্ছিরি মেয়েটাকে নিয়ে আপনি কেন এত... কি কি বললে জ্যোতিশেখর? বিচ্ছিরি? আর বলবে এমন কথা? উত্তেজিত হয়ে হাঁপান, আবার উত্তেজনা প্রশমিত হয়, শান্ত কণ্ঠে বলেন, তোমরা কোনোদিন ওর মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখেছো জ্যোতি? তাকিয়ে দেখো ওই মুখের দিকে, বুঝতে পারোনি কি আশ্চর্য মেয়ের? পরস্পর মুখ চাওয়াচাওয়ি করে। জ্যোতি বলে, ভালো করে দেখিনি। দেখবে কি? শশীশেখর মধুর একটু হেসে বলেন, তুই শালা তো এসেই ওকে চোর সাব্যস্ত করে হাজতে পাঠাচ্ছিলি। অবশ্য চোর নয় তা বলছি না। সুতোপাকে সঙ্গে করে ব্রজ ঘরে ঢোকে। রাজা বাহাদুরের হুকুম। আরে এসো এসো, হইচই করে ওঠেন রাজা শশীশেখর। মানটা বড্ড বেশি দেখছি। বলি, চুরির অপবাদ কি তোমায় মিথ্যে দিয়েছে শালারা? এই রাজবাড়ির সব থেকে দামি মালটি তো চুরি করে বসে আছো। সুতোপা চারিদিকে তাকিয়ে দেখে, সোমশেখর, জ্যোতিশেখর, অনুরাধা। ওদিকে ব্রজ, পেছনের লক্ষ্মী ছাড়া গুড়গুড়ে। তার মানে বিচার সভা বসেছে, মুখোমুখি বিচার হবে তার জজের এজলাসে, তাই তলব করা হয়েছে সুতোপাকে। কঠিন গলায় বলে, বেশ তো, জেলে দিন দেব, সেই ব্যবস্থাই হচ্ছে। শুধু তোমার দাদা আসার ওয়াস্তা, ততক্ষণের শাস্তি ওই পিয়ানোটাকে বাজাতে হবে। আমি জানি না বাজাতে। আরে জানবে জানবে, আঙুল ঠেকালেই ও নিজে নিজে বেজে উঠবে। যাও বসো গে। সোমশেখর অলক্ষ্যে নিজের মাথায় হাত ঠেকিয়ে দাদুর মাথা সম্পর্কে ইশারা করে শান্তভাবে বলে, যান মিস ভট্টাচার্য, চেষ্টা করে দেখুন, অর্গান তো বাজান। ওই ইশারায় সুতোপা থতমত খেয়েছে। ভয়ে ভয়ে পিয়ানোর সামনে গিয়ে বসে, আস্তে আঙুল ঠেকায়। সামনের জানলাটা খুলে দে ব্রজ, আলো আসো। এইবারে দেখ তো সবাই একই মুখ কিনা। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করো, আঙুল চালাও, শেখা বিদ্যে ফিরে আসবে। আবার তোমার আঙুল ওই যন্ত্রটায় ঝড় তুলবে। মাস্টার রেখে দেবো আবার। যদি কলকাতা থেকে মাস্টার জোগাড় করে আনবি, বুঝেছিস? দাদু, আপনি একটু শুয়ে পড়ুন, আপনার বিশ্রামের দরকার। কেন, তোরা বুঝি ভাবছিস মাথাটা খারাপ হয়ে গেছে রাজা বাহাদুরের? দূর, ঠিক আছে, ওই মহিলাটি স্বর্গলোকে বেশি দিন টিকতে পারেনি, বুঝলি। আবার পৃথিবীতে নেমে এসে এই রাজবাড়িতে ধরা দিয়েছেন। আর ছাড়ি, ওর দাদা এলো কই? গুড়গুড়ে গলা বাড়িয়ে বলে, এছে তো অনেকক্ষণ, বারবাড়িতে বসে আছে। হ্যাঁ? চঞ্চল হয়ে ওঠে সকলেই। সুতোপা উঠে পড়ে চেয়ার ছেড়ে। রাজা বাহাদুর গম্ভীরভাবে বলেন, যে যেমন আছো থাকো, শালা আসছে, তার আবার অত সমীহ কি রে শালারা? নিখিলেশ এসে দাঁড়ায়, আর হঠাৎ যেন আত্মস্থ হয়ে যান রাজা শশীশেখর। গম্ভীর গলায় জজের ভঙ্গিতে বলেন, এই যে আপনি এসেছেন, বসুন। আপনার বোনের ব্যাপারে ডাকানো হয়েছে আপনাকে। এমন একটা চুরির কেসে জড়িয়ে পড়েছেন ইনি যে একে আর ছাড়া চলে না। নিখিলেশ আশ্চর্য হয়ে সকলের দিকে তাকায়। চলে আসবার খবরে বিচলিত হয়ে ছুটে এসেছে সুতোপার অসুখ করেছে ভেবে। রাস্তা থেকেই শুনেছে
অসুখ করেনি, ভালোই আছে। তবে ভেবে পাচ্ছিল না ব্যাপারটা কি। বোঝা যাচ্ছে বুড়ো বদ্ধ পাগলি, লিখিতও তো তপু, কিন্তু এরা সবাই চুপচাপ। কিন্তু সুতপার চোখে কৌতুক নেই কেন, মুন্ড হেঁট কেন, অভিনয়? নিখিলেশ তাই শান্ত গলায় বলে, চুরিটা কি? রাজবাড়ির সেরা মালটি, এই যে স্বয়ং রাজা বাহাদুরকে বেমালুম আত্মসাৎ। ওহ মজা। নিখিলেশ মৃদু হেসে তাকায়। কিন্তু এরা হাসলো না কেন, এমন চমকে উঠল কেন? তপু পর্যন্ত যেন এদের দলে ভিড়ে গেছে। শশীশেখর আবার বলেন, তাই ঠিক করেছি যাবজ্জীবন কারাদণ্ড। এই জেলার সাহেবের হাতে সঁপে দিচ্ছি। শশীশেখর জ্যোতিশেখরের হাতটা চেপে ধরেন। অসম্ভব, অসম্ভব, একেবারে অসম্ভব। তিনটে কণ্ঠ থেকেই একই শব্দ ওঠে, জ্যোতির, অনুরাধার আর সুতপার। শশীশেখর আরও আত্মস্থ গলায় বলেন, রাজা শশীশেখর সমাদ্দার বাহাদুরের ডিকশনারিতে অসম্ভব বলে কোনো ওয়ার্ড নেই। ব্যাপারটা পাকা হয়ে যাক। ব্রজ এদিকে আয়, আমার গদির তলায় হাত চালা। এইখানে, আরও ভেতরে। সকলের স্তম্ভিত দৃষ্টির সামনে ব্রজ ঠকঠক করে কাঁপা হাত থেকে মালাটা হাতে নেন রাজা শশীশেখর। আলোয় ঝলসে ওঠে সেটা। একটু লাজুক হাসি হেসে বলেন, নিরুপায় হয়ে একটু জব্দ করতে হয়েছে তোমায় ছোট রানী, মাফ করে দাও। তোমার চলে যাওয়াটা আটকাতে দিশেহারা হয়ে এই একটু কৌশল খাটাতে হয়েছিল। এসো, এদিকে এসো। বউরানী, নিয়ে এসো তো ওকে। সকলের স্তব্ধ চোখের সামনে টেনে নিয়ে আসা সুতপার গলায় সেই প্রকাণ্ড মপ চেনটা পরিয়ে দেন শশীশেখর। সেটা হাঁটু ছাড়িয়ে নেমে আসে। বললেন, যেমন 3 প্যাচ দিয়ে পড়তে হয় পরিয়ে দাও তো বউরানী। নিঃশব্দে মাথা হেঁট করে আজ্ঞা পালন করে অনুরাধা। মাথা হেঁট সকলেরই। এরপর সুতপাকে মুখ দেখাবে কি করে তারা? এই 3 দিন ধরে যা বলেছে ওকে, যা ব্যবহার করেছে, তা ভেবে পৃথিবীকে বিদীর্ণ হতে বলা ছাড়া উপায় নেই। শুধু বেপরোয়া জ্যোতিশেখর নিজের এবং সুতপার দুজনের দাদার সামনে বলে ওঠে, এটা কি হলো রাজা বাহাদুর? আপনার প্রেয়সীর প্রেতাত্মাকে নিয়ে ঘর করতে হবে আমায়? এই খবরদার, মুখ সামলে। প্রেতাত্মা মানে? বল, আত্মার অমর জ্যোতি। জানলার দিকে মুখ ফেরাও তো ছোট রানী। শুয়ে পড়েন শশীশেখর। কারও লক্ষ্য পড়ে না। শোয়ার সঙ্গে সঙ্গে হাত দুটো কেমন শিথিল হয়ে দুপাশে এলিয়ে পড়ল। এখন সকলের লক্ষ্য জানলার আলোর মুখে এসে পড়া 3 প্যাচ মালা গলায় দেওয়া সুতপার মুখের দিকে। আশ্চর্য, কি অদ্ভুত সাদৃশ্য! এ যাবৎ কারোর চোখে পড়েনি কেন? নাকি এ কি শুধু শশীশেখরের প্রেরণার প্রভাব, অথবা তার তৃষিত চিত্তের তীব্র আকুলতা তিলে তিলে ওর মুখে ছাপ ফেলে রূপ দিয়ে চলেছিল? সব সাধক উপন্যাসটি আজ এখানেই সমাপ্ত হলো। এরপর পরের ভিডিওতে একটি অন্য গল্প নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।